আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে আমরা মিডল ইস্ট পার্ট 3-তে আছি। আমরা এর আগে পার্ট 1 এবং 2 কমপ্লিট করেছি। পার্ট 2-তে আমরা মেইনলি আলোচনা করেছিলাম শেষের দিকে আরব বসন্ত নিয়ে, এবং সেখানে আমরা আরব বসন্তের যে বীজ, সেই বীজের নিয়ে কথাবার্তা বলেছিলাম। সেইখানে আসলে বুয়াজিজির যে আত্মহত্যা, সেটা নিয়ে কথাবার্তা বলেছিলাম, অর্থাৎ যে আমাদের তিউনিসিয়া যে আরব বসন্তের সূচনা সেটা, তারপর মিশরের হোসনি মোবারকের পতন, সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফির যে অবস্থা পরবর্তীতে হয় বা কী অবস্থা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে ইয়েমেনের শাসক সালেহ নিয়ে আলোচনা করেছিলাম, মানে ইয়েমেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করবো এর ঠিক পর থেকে, অর্থাৎ আরব বসন্তের পর থেকেই আরব বসন্তের এই ইয়েমেনের পর থেকে শুরু করবো আমরা। এবং আমরা যেহেতু মিডল ইস্ট পার্ট 3-তে আছি, সুতরাং মিডল ইস্টের পার্ট 1 এবং 2 দেখে আসার আহ্বান থাকবে, কারণ না হলে আসলে বিষয়টা যেহেতু সিকোয়েন্স মেনটেন করে করা হচ্ছে পর্বগুলো, সুতরাং বুঝতে সুবিধা হবে, আলোচনাগুলো সব দিক দিয়ে সুবিধা হবে। এখানে একটা জিনিসটা মেনশন করে রাখি, আমি যে কন্টেন্টগুলো নিচ্ছি বা ম্যাক্সিমাম জিনিস আসলে একটা বই থেকে নেওয়া। বইটি মোহাম্মদ মিরাজ মিয়ার দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, এই বইটা থেকে। তো আমরা এই পর্বে আলোচনা করছি আরব বসন্তের পার্ট 2-এ, যেখানে আমরা শেষ করেছিলাম তার ঠিক পরবর্তী থেকে, অর্থাৎ সিরিয়ায় শুরু হলো রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এখান থেকে। তো আরবের একমাত্র শাসক যার পতন ঘটাতে পারেনি আরব বসন্ত থেকে অনুপ্রাণিত হয়ে সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদকে উৎখাত করার জন্য সাধারণ জনগণ বিদ্রোহ শুরু করেছিল। এইটা সবাই একটু মেনশন নোট রাখি মাথার মধ্যে বা মাইন্ডে একটু সেট রাখি, যে আরব বসন্তের একমাত্র আরব বসন্ত আরব রিজিয়নের মধ্যে একমাত্র শাসক ছিলেন যার আসলে পতনটা ঘটানো সম্ভব হয়নি, যদিও জনগণ বিদ্রোহ করেছিল সিরিয়ায়, বাশার আল আসাদকে পতন ঘটাতে পারে নাই। বিদ্রোহীদের মার্কিনী অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে আন্দোলনকে আরও বেগবান করে তোলে। অপরদিকে যখন বাশার পরাজিত হওয়ার পথে, তখনই তার পাশে এসে দাঁড়ায় রাশিয়া ও ইরান। তার মানে যুক্তরাষ্ট্র যখন আসলে বিদ্রোহীদের সাহায্য করছিল, তখন রাশিয়া এবং ইরান বাশার আল আসাদের পাশে এসে দাঁড়ায়। ফলে সিরিয়ার গৃহযুদ্ধ দীর্ঘায়িত হয়। আরব বসন্তের হাওয়া সিরিয়ার মানুষদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে পারেনি, বরং কেড়ে নিয়েছে হাজার হাজার তাজা প্রাণ আর বিনষ্ট করেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এখানে এই বিষয়টা একটু খেয়াল করি, সেটা যে বাশার আল আসাদ, অর্থাৎ সিরিয়ার যিনি স্বৈরাচার শাসক ছিলেন, স্বৈরাচার যাকে বলা হয় বাশার আল আসাদ, তিনি আসলে পরাজিত হয়েই হয়তো যেতেন, কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছিল রাশিয়া এবং ইরান। এই জন্য আসলে বিদ্রোহীরা যদিও যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্য পাচ্ছিল, কিন্তু যেহেতু অলরেডি শাসক যিনি ছিলেন তিনিও দুই দেশ থেকে সাহায্য পাচ্ছিলেন, শক্তিশালী দেশ ওই সময়ের, সুতরাং ওই সময় আসলে তাকে পরাজিত করা সম্ভব হয় না। সুতরাং গৃহযুদ্ধটা অনেক বেশি লেন্দি হচ্ছিল, অনেক মানুষ প্রাণে হত্যা হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু দিন শেষে আসলে গণতন্ত্রের যে স্বাদ সেটা আসলে তিউনিসিয়ার দিকে একটু পেলেও, মিশরের দিকে একটু পেলেও, কিছু সময়ের জন্য পেলেও, কিন্তু সিরিয়ার দিকে এটা হয় নাই। এখন আসে একটু প্রশ্নের মধ্যে, সেই প্রশ্নটা যে আরব বসন্তকে এখন বলা হয় আরব উইন্টার কেন বলা হয়? আরব বসন্তকে এখন আরব উইন্টার কেন বলা হয়? সো দীর্ঘ এক যুগ পরে এখনও পুরনো সমস্যাই আরব দেশগুলোতে বিরাজ করছে। এক যুগ কেন? ওই যে আরব স্প্রিং তো 2012 সালের দিকে, 11-12 সালের দিকে শুরু হলো, তার মানে এখন 24 সালে মোটামুটি এক যুগ পার হয়ে গিয়েছে, এখন অনেক সমস্যা বিরাজ করছে। আরব বসন্তের সূতিকাগার যাকে বলা হয়, অর্থাৎ তিউনিসিয়ার সরকার পরিবর্তন হলেও অবস্থার সামান্যই পরিবর্তন হয়েছে। সেখানে অর্থনীতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। গণতন্ত্রের সুফলের পরিবর্তে রাজনৈতিক বিভেদ বেড়েছে। দেশটিতে রাজনৈতিক শৃঙ্খলার বিপরীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন মতাদর্শগত দ্বন্দ্ব এবং অন্তঃকোন্দলের কারণে দেশটি আরও অস্থিতিশীল হয়ে গিয়েছে। যেখানে মন্ত্রী পরিবর্তন হওয়া একটু স্বাভাবিক ঘটনা, কাউকে সদায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, কেউ আবার নিজের ইচ্ছা সরে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে আরব বসন্তের নতুন নামকরণ করা হয়েছে আরব উইন্টার বা শীতল আরব। কারণ আসলে তিউনিসিয়ার অবস্থা যেখানে আসলে ভালো হওয়ার কথা ছিল, তারা যেহেতু আন্দোলন করেছিল, বিদ্রোহ করেছিল ভালোর জন্য, বাট দেখা যায় আসলে ভালো তো হয়ই না, বরং তাদের অবস্থা আরও দিন দিন খারাপের দিকে যায়। রাজনৈতিক অস্থিরতা আরও বেশি বিরাজ করা শুরু করে, অস্থিতিশীল হয়ে যায়। এখন একটা নেক্সট যে বিষয়টাতে আসবে সেটা ইয়েমেনের সংকট এবং তার ভবিষ্যৎ। ইয়েমেনের আমরা জানি আর আলোচনা করেছি গত পর্বে, যে মোহাম্মদ গাদ্দাফি তার লিবিয়ার যেই বিষয়টা ছিল, সেখানে যখন আমরা আলোচনা করছি, সেখানে আসলে ইয়েমেনের একটা প্রভাব ছিল, এবং পরবর্তীতে ইয়েমেনের সালেহ নিয়ে আমরা আলোচনা করেছি পার্ট 2-এ। এবার একটু দেখি ইয়েমেনের যে বর্তমান সংকট, সেই ইয়েমেনের আসলে ভবিষ্যৎটা কী হতে পারে বা কেমন হলেও হতে পারে। সো দুই ইয়েমেনের একত্রীকরণ থেকে যেভাবে গৃহযুদ্ধের সূচনা হলো, এটা একটু আলোচনা করি। সো কেন সৌদি এখন যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে, বা ইয়েমেন থেকে বের হয়ে পুনরায় আলাদা রাষ্ট্র গঠন করতে চাচ্ছে দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নবাদীরা, এগুলো একটা প্রশ্ন। সম্প্রতি চলমান গৃহযুদ্ধের অবসান ঘটাতে সৌদি যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছে। তাই ইয়েমেনের
নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, অর্থাৎ ইয়েমেনের যে গৃহযুদ্ধ সেগুলোকে থামানোর জন্য সৌদি কিন্তু প্রস্তাব দিচ্ছে বারবার। দীর্ঘদিন ধরে চলমান দক্ষিণ ইয়েমেনের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, হুথি বিদ্রোহীদের সাথে মনসুর হাদির দ্বন্দ্ব এবং সৌদি ইরানের মধ্যে প্রক্সি যুদ্ধের প্রেক্ষাপট বুঝতে আমাদের একটু অতীত ইতিহাস ফিরে যেতে হবে, অতীত ইতিহাসে। তো একটু মানচিত্রের অবস্থান যদি আমরা একটু কল্পনা করি, যে একটু মানচিত্রের দিকে তাকালেই দেখবো আমরা যে ইয়েমেনের পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে এডেন উপসাগর রয়েছে। ইয়েমেনের পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে এডেন উপসাগর রয়েছে। এটি দক্ষিণ মহাদেশ, এটি আফ্রিকা মহাদেশ থেকে বাব আল মানদেব প্রণালীর মাধ্যমে বিচ্ছিন্ন। দেশের উত্তর এবং উত্তর পূর্ব সৌদি আরব এবং পূর্বে ওমান অবস্থিত। ভৌগোলিক এই অবস্থানের কারণে ইয়েমেন আজ ভূ রাজনীতির শিকার। এটার যদি ইন আ লাইন আমি শর্ট করে বলার চেষ্টা করি, যে ইয়েমেন এমন একটা অবস্থানে রয়েছে, সে আসলে বাব আল মানদেব প্রণালীর কারণে হতে পারে, কিংবা ওমান এবং সৌদি আরবের পাশে মাঝখানে অবস্থান হওয়ার কারণে হতে পারে। ভৌগোলিক কারণেই মূলত ইয়েমেন আসলে বর্তমানে যে ভূ রাজনীতি, সেই ভূ রাজনীতির বলা যায় যে একটা দাবার গুটি হয়ে দাঁড়িয়েছে। এখন দক্ষিণ ইয়েমেন কীভাবে তৈরি হলো এটা একটু বুঝি। ইয়েমেন মূলত উত্তর ইয়েমেন এবং দক্ষিণ ইয়েমেন এই দুই ভাগে বিভক্ত ছিল। এডেন উপসাগরের কাছাকাছি একটি ব্রিটিশ জাহাজের ধ্বংসাবশেষ চুরি হয়ে যাওয়ার অজুহাতে 1839 খ্রিস্টাব্দে ব্রিটেন এডেন বা ইয়েমেনের দক্ষিণাংশ দখল করে নিয়েছিল। সেই থেকে দক্ষিণ ইয়েমেন ব্রিটিশদের অধীনে ছিল। পরবর্তীতে 1967 খ্রিস্টাব্দের 30 নভেম্বর দক্ষিণ ইয়েমেন স্বাধীনতা লাভ করে। দক্ষিণ ইয়েমেনে মার্ক্সবাদীদের উত্থান ঘটে। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট প্রথমে দেশের নেতৃত্ব দেয়, পরবর্তীতে তা ইয়েমেন সোশ্যালিস্ট পার্টি হিসেবে রূপ ধারণ করে। সে সময় দক্ষিণ ইয়েমেন সোভিয়েত ইউনিয়ন থেকে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক সহায়তা ও অন্যান্য সমর্থন লাভ করত। তাহলে একটু বুঝলাম দক্ষিণ ইয়েমেন স্বাধীনতা কীভাবে অর্জন করলো, জিনিসটা আমরা বুঝে গেলাম। যদি জিনিসটা একটু কনফিউজিং লাগে, কঠিন মনে হয়, তাহলে ভিডিওটা একটু টেনে সামনে থেকে আবার এই পার্টটুকু একটু দেখার অনুরোধ থাকলো। এবার আসি অটোমান সাম্রাজ্যের পতনের পর সৃষ্টি হয় উত্তর ইয়েমেন, এইটা একটু ব্যাখ্যা করি। অপরদিকে সৌদি আরবের বর্ডার ঘেঁষে ইয়েমেনের উত্তরাংশ 1517 থেকে 1918 সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের অধীন ছিল, যা উত্তর ইয়েমেনের হিসেবে পরিচিত ছিল। 1928 সালে এই উত্তর ইয়েমেন লাউস চুক্তির মাধ্যমে অটোমান সাম্রাজ্য থেকে মুক্ত হয়। গোত্রীয় প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করে উত্তর ইয়েমেনে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ প্রতি গোত্র বা বংশ থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে সরকার গঠিত হয়। এবার একটা চুক্তি নিয়ে কথাবার্তা বলি, সেটা হচ্ছে কায়রো চুক্তি। 1972 সালে অক্টোবরে উত্তর ও দক্ষিণ ইয়েমেনের মধ্যে একটি লড়াই শুরু হয়। সৌদি আরব উত্তর ইয়েমেনকে এবং সোভিয়েত ইউনিয়ন দক্ষিণ ইয়েমেনকে সমর্থন দিয়েছিল। সৌদি আরব দিয়েছিল উত্তর ইয়েমেনকে সমর্থন, সোভিয়েত ইউনিয়ন দিয়েছিল দক্ষিণ ইয়েমেনকে সমর্থন। দুই রাষ্ট্রকে একীভূত করার জন্য 1972 সালে 28 অক্টোবর কায়রো চুক্তি স্বাক্ষরিত হয়। তার মানে এখন পর্যন্ত দুই ইয়েমেন একীভূত করার, উত্তর ইয়েমেন এবং দক্ষিণ ইয়েমেন একীভূত করার জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে, কায়রো চুক্তি। এবার থেকে দুই ইয়েমেন কীভাবে একত্রিত হয়। 1980 সালের শেষ দিকে দুই রাষ্ট্রের সীমান্তবর্তী এলাকায় তেল আবিষ্কারের পর একত্রীকরণের ব্যাপারে দুই পক্ষ আগ্রহী হয়, কারণ দুই পক্ষের সীমান্তে তেল আবিষ্কৃত হয়ে গিয়েছে। 1990 সালের দিকে পূর্ব এবং পশ্চিম জার্মানি একীভূত হওয়ার পরপরই উত্তর ইয়েমেন আরব প্রজাতন্ত্র এবং দক্ষিণ ইয়েমেন গণতন্ত্রী ইয়েমেন দেশ দুটি একত্রিত হয়ে ইয়েমেন রাষ্ট্র গঠন করে। উত্তর ইয়েমেনের সাবেক রাজধানী সানাকে রাজধানী করা হয়। দক্ষিণের জাতীয় সঙ্গীতকে রাষ্ট্রের জাতীয় সঙ্গীত নির্ধারণ করা হয়। একটু জিনিস খেয়াল করি, উত্তর ইয়েমেন এবং দক্ষিণ ইয়েমেন যখন একসাথে হয় তখন কিছু নেগোসিয়েশন করে। উত্তর ইয়েমেনের যে রাজধানী সেটাকেই মূল ইয়েমেনের রাজধানী করে দেওয়া হয়, এবং দক্ষিণ ইয়েমেনের যে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম সেটাকে ইয়েমেনের অ্যানথেম করে দেওয়া হয়। তার মানে এই যে নেগোসিয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আসলে দুইটা রাষ্ট্রকে একসাথে যুক্ত হতে, দুইটা ভূখণ্ডকে একসাথে যুক্ত হতে খুবই 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 কাছে নিয়ে যায় এতে। তো যেটা বলছিলাম যে সাবেক রাষ্ট্রসমূহের সকল চুক্তি এবং দায় নতুন রাষ্ট্র গ্রহণ করে নেয়, কিন্তু তাই বলে দেশটিতে বিভক্তি এড়ানো যায়নি। এখানে গোষ্ঠীগত দ্বন্দ্ব লেগেই ছিল, যা দেশটিকে অর্থনৈতিকভাবে আরও দুর্বল করে দেয়। এই দক্ষিণ ইয়েমেন এখন আবার বের হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে চাচ্ছে। কারণ উত্তর ইয়েমেন দক্ষিণ ইয়েমেন যেখানে যুক্ত হলো এত কাহিনীর পরে, এখন আবার চাচ্ছে দক্ষিণ ইয়েমেন আবার বের হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এ পর্যন্তই আজকের আমাদের মিডল ইস্ট পার্ট 3। আমরা পার্ট 4 শুরু করব শিয়া সুন্নি দ্বন্দ্ব থেকে গৃহযুদ্ধ, এই পার্টটুকু দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।